সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, নবম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা ও যারা দেখছেন সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে হলে আলো চাই। আমি গত ক্লাসে এই দেখতে হলে আলো চাই তোমাদের যে নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই বিজ্ঞানের এই অধ্যায়টা নিয়ে একটা টিউটোরিয়ালে অলরেডি আমরা একটা লেকচারে আমরা ক্লাস নিয়েছি। আমি সেই ক্লাসটা নিয়েছিলাম দেখতে হলে আলো চাই। সেখানে আমরা আলোর প্রতিসরণ কি, প্রতিসরণের সূত্র, প্রতিসরণের নিয়মগুলো আমরা পড়িয়েছিলাম। তোমরা পড়েছো কিনা আর অবশ্যই পড়তে হবে, না পড়লে কিন্তু চলবে না। এখন যে সুযোগটা পাচ্ছ করোনার সময়, এখন তোমরা যদি আলসামি করো, না পড়ো, তাহলে কিন্তু তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে, আর এখান থেকে একটা কোশ্চেন থাকবে। এই দেখতে হলে আলো চাই এই অধ্যায় থেকে একটা তোমাদের কোশ্চেন হয়, আলোর প্রতিসরণের নিয়মাবলী, এই বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়তে হবে। প্রতিসরণের সূত্র দুইটা আছে, এই সূত্রগুলো ভালো করে পড়তে হবে। আর দেখতে হলে আলো চাই আজকের দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তা হলো লেন্স কি, তারপরে লেন্স কত প্রকার ও কি কি, তারপরে পড়াবো আমরা লেন্সের ক্ষমতা, চোখের ক্রিয়া বলতে আমরা কোনো বস্তু কিভাবে দেখতে পাই, বা চোখ মানে একটা বস্তু কিভাবে দেখতে পাই। তারপরে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, যে কতটুকু দূরত্ব থাকলে আমরা একটা বস্তু সহজে দেখতে পারি, বা চোখ বিনা কষ্টে দেখতে পারে, মানে কষ্ট ছাড়াই দেখতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে পরিশেষে আলোচনা করব চোখের দুইটা ত্রুটি আছে। কি কি ত্রুটি আছে? চোখের ত্রুটি আছে হ্রস্ব দৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া, আরটা হলো তোমার কি দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা তোমার হাইপারমেট্রোপিয়া। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে আমরা আলোচনা করি যে লেন্স কি। লেন্স কি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমেই লেন্স দেখো দুটি গুলীয় পৃষ্ঠ দিয়ে, খেয়াল করো, আমরা যদি গুলীয় পৃষ্ঠ বলতে কি দেখো, এটা কি একটা গোলক, এটা মনে করো একটা গুলীয় পৃষ্ঠ, এটা স্বচ্ছ কাঁচ গ্লাস। এখন দেখো আরেকটা যদি দেখো আরেকটা গুলীয় পৃষ্ঠ যদি পাশাপাশি আঁকি, দেখো তাহলে দেখো যে দুটি গুলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ যে প্রতিসারক মাধ্যম, দেখো স্বচ্ছ মাধ্যম। আমি স্বচ্ছ মাধ্যমটা গত ক্লাসে বলেছি যে বায়ু একটা সবচেয়ে বা বহুল, যারা আমরা সবাইকে দেখতে পাচ্ছি বা যে কোনো বস্তু দেখতে পাচ্ছি, সেটা হলো বায়ু স্বচ্ছ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কারণ দেখো বায়ু স্বচ্ছ মাধ্যম না হলে তো আমরা দেখতে পারতাম না। কাঁচ একটা স্বচ্ছ মাধ্যম। আমি যদি কাছের ওই পাশে থাকি বা তুমি কাছের ওই পাশে থাকো, আমি এই পাশে থাকি, আমি কিন্তু তোমাকে দেখতে পারবো। তাহলে কাঁচও কি একটা স্বচ্ছ মাধ্যম। তাহলে আমরা কাঁচ একটা স্বচ্ছ মাধ্যম নিলাম। দেখো তাহলে এটা একটা গোলক আর একটা গোলক পরস্পরকে কি করলো? ছেদ করলো। এখন দেখো এই দুইটা যদি আমরা মুছে দিই, দেখো এই দুইটাকে আমরা দেখো এই গোলক করে দিলাম, তাহলে দেখো দুটা গুলীয় পৃষ্ঠ দ্বারা স্বচ্ছ যে প্রতিসারক মাধ্যম, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে লেন্স। এটা হলো পরস্পর যে বৃত্ত দ্বারা আমরা করলাম। আবার আমরা দুইটা বৃত্ত এইভাবেও আঁকতে পারি। দেখো দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ না করে রাখতে পারি। সেই ক্ষেত্রে যে লেন্সটা হবে, দেখো এটাও হতে পারে। দেখো পরস্পরকে ছেদ না করে, এটাও কি একটা লেন্স। তাহলে দেখো আমরা লেন্স কি, যে দুটি গুলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক যে মাধ্যম, সেটাকে লেন্স বলা হয়। এই লেন্স হলো দুই প্রকার। তোমরা দেখতেই পাচ্ছ আমি দুইটা লেন্স এঁকেছি, দুই ধরনের লেন্স এঁকেছি। একটা হলো উত্তল লেন্স। তাহলে লেন্স কয় প্রকার? লেন্স হলো দুই প্রকার। একটা হলো তোমার উত্তল লেন্স, ঠিক আছে, আর দুই নাম্বারটা হলো অবতল লেন্স। দেখো এই যে উত্তল লেন্স, এই উত্তল লেন্সের আরেক নাম হলো অভিসারী লেন্স। এখন অভিসারী কি? অভিসারী হলো যে মিলানোর ক্ষমতা। কি মিলানোর ক্ষমতা স্যার? এটা তো বুঝি না। কি মিলানোর ক্ষমতা, কি মিলাইতে চাই আমরা? তাহলে দেখো এখানে যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি দেখো সমান্তরাল ভাবে আপতিত হয়, ঠিক আছে, সমান্তরাল ভাবে আপতিত হয়। দেখো এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি আপতিত হয়, প্রতিসরণের পর দেখো এখানে কিন্তু প্রতিসরণ নিয়ে আমরা আলোচনা করতেছি।
প্রতিফলন হলে তো ফিরে যেত, ফিরে যাবে না, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। দেখো তাহলে কি করবে, দিক পরিবর্তন করবে। ঠিক আছে, দিক পরিবর্তন করবে। তাহলে দেখো দিক পরিবর্তন করবে। তাহলে দেখো একটা বিন্দুতে কি করতে পারতেছে, মিলাতে মিলানোর ক্ষমতা। দেখো এই যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে, প্রধান অক্ষটা কি, প্রধান অক্ষ যেটা তোমার কি করছে, তোমার আলোক কেন্দ্রগামী যে রেখাটা, হ্যাঁ এটাই হলো প্রধান অক্ষ। আলোক কেন্দ্র, এখন তুমি বলতে পারো যে আলোক কেন্দ্র কি স্যার? এখানে আসলে লেন্স বুঝতে গেলে অনেক কিছু বিষয় তোমাকে জানতে হবে। ঠিক আছে, এটা তো দুটা গুলীয় পৃষ্ঠ দ্বারা দেখাইছি আমি তোমাদেরকে, দুটা গুলীয় মানে দুটা গোলক আইখা তারপরে তোমার এখান থেকে কেটে নিয়েছি আমরা, কেটে নিয়ে আমরা কি করছি, একটা লেন্স তৈরি করেছি। তাহলে দেখো আলোক কেন্দ্রটা কি, মনে করো যে এটা একটা উত্তল লেন্স। এখন একটা রশ্মি যদি এভাবে আপতিত হয়, দেখো আপতিত রশ্মি, ঠিক আছে, এখানে এসে কি করবে, দিক পরিবর্তন করবে। ঠিক আছে, দিক পরিবর্তন করলো। হ্যাঁ, এখন এটা তোমার কি করবে, প্রতিসরণের পর আবার তোমার কি করবে, ওই প্রধান যে প্রতিসরণের পর তোমার এই আপতিত রশ্মির সমান্তরাল ভাবে নির্গত হবে যে বিন্দু দিয়ে, এই বিন্দুটা হলো আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। তাহলে দেখো যে আপতিত রশ্মি, হ্যাঁ, যে লেন্সের কোন বিন্দুতে আপতিত হওয়ার পর, আপতিত হলে প্রতিসরণের পর, হ্যাঁ, তোমার কি করে, দিক পরিবর্তন করে, যেহেতু এটা কাঁচ, এটা বায়ু। আচ্ছা, কিন্তু যখন নির্গত হবে তাহলে কি আবার ওই মাধ্যমে, মানে বায়ুর মাধ্যমে নির্গত হচ্ছে, তাহলে আপতিত রশ্মি সমান্তরাল ভাবে নির্গত হয়। তাহলে যে বিন্দু দিয়ে এই প্রতিসরণ ঘটনাটা ঘটে সেটা হলো আলোক কেন্দ্র। আর আলোক কেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করা হয়, ও দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, ও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আলোক কেন্দ্র ও। তাহলে দেখো আলোক কেন্দ্র হলো ও, আর এল L1 এটা হলো লেন্স, কি উত্তল লেন্স। তাহলে দেখো উত্তল লেন্সকে আমি বলছি যে এটার নাম হলো অভিসারী লেন্স বলা হয় কেন, পরীক্ষায় আসে যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, তোমার বইও আছে এটা, অভিসারী লেন্স কেন? কারণ বলবা যে উত্তল লেন্সে প্রধান অক্ষের, প্রধান অক্ষ কি, যে আলোক কেন্দ্র দিয়ে যে রেখাটা, আলোক কেন্দ্রগামী যে রেখা, এটাই হলো প্রধান অক্ষ। তাহলে দেখো প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত রশ্মি প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে কি করে মিলিত হয়। এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হয়, প্রধান ফোকাস, বা এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হয়, প্রধান ফোকাস বলা হয়। তাহলে যে তুমি এটাকে অভিসারী লেন্স কেন বলা হবে, যে আমরা বলবো যে উত্তল লেন্স অভিসারী লেন্স, কারণ এই লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত রশ্মি প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তাহলে এই যে মিলিত বা মানে মিলানোর যে ক্ষমতা, মানে সমান্তরাল রশ্মিগুলো প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে তোমার কি মিলানোর যে ক্ষমতা, এটাকে কি বলা হয়, অভিসারী ক্ষমতা বলা হয়। তো এটাকে কি বলা হয়, লেন্সের অভিসারী ক্ষমতা বলা হয়। তো লেন্সের ক্ষমতা নিয়েও আমরা আলোচনা করব। লেন্সের ক্ষমতা দেখবা যে কার মিলানোর ক্ষমতা কত বেশি, মানে দেখবা যে লেন্সের আলোক কেন্দ্রের কাছাকাছি যত মিলিত হবে তার ক্ষমতা কত কি হবে, বেশি হবে। তাহলে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব তখন। আচ্ছা, আমরা আগে লেন্সটা আগে বুঝে নিই যে অভিসারী লেন্স কেন। তোমরা কি বুঝতে পারতেছো তো যে অভিসারী লেন্স কেন? কারণ প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত রশ্মি প্রতিসরণের পর তোমার কি হয়, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তাই এটাকে কি বলা হয়, অভিসারী লেন্সও বলা হয়। এখন দেখো আমরা যদি তোমার, তাহলে উত্তল লেন্স কি, যে লেন্সের দেখো মধ্যভাগ মোটা আর প্রান্তভাগ কিন্তু সরু। দেখো যে উত্তল লেন্স কি স্যার, উত্তল লেন্স হলো যে লেন্সের, দেখো যে লেন্সের উত্তল লেন্স, যে লেন্সের মধ্যভাগ মোটা কিন্তু প্রান্তভাগ সরু, তাকে উত্তল লেন্স বা
দেখো উত্তল লেন্স কি, যে লেন্সের মধ্যভাগ মোটা কিন্তু প্রান্তভাগ সরু তাকে উত্তল লেন্স বা অভিসারী লেন্স বলে। তাহলে অভিসারী লেন্স কেন বলা হয় সেই কারণটা আমি বলেছি, তো বিষয়টা তোমাদের এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমরা এখন যদি তোমাদের অবতল লেন্স নিয়ে আলোচনা করি, তাহলে অবতল লেন্স কি, তোমরা যখন আঁকবা অবশ্যই স্কেল নিয়ে একটা বিন্দু নিয়ে তারপরে তোমার দেখো এখানে দুটা বৃত্ত আঁকবা, ঠিক আছে? এখানে দুটা বৃত্ত এঁকে নিতে পারো বা আগেও বৃত্ত এঁকে নিতে পারো। তোমাদের তো আসলে স্কেল থাকবে হাতে, পেন্সিল কম্পাস থাকবে বৃত্ত আঁকার জন্য, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা বৃত্ত আঁকো, আঁকার পরে দেখো আমরা যদি দেখো সংযুক্ত করি এই দুটাকে আলাদা আলাদা ভাবে কেটে নিলাম, এখান থেকে এটা কেটে নিলাম, এখান থেকে কেটে নিলাম, কেটে নেওয়ার পর কি করলাম, সংযুক্ত করলাম। সংযুক্ত করার পরে এটা মুছে দাও, তাহলে তোমার কি হয়ে যাবে, দেখো যেটা পরে থাকবে সেটা হলো তোমার অবতল লেন্স। দেখো যে লেন্সের প্রান্তভাগ মোটা কিন্তু মধ্যভাগ কি সরু, সরু বুঝো তো, চিকন। হ্যাঁ দেখো মধ্যভাগটা কি সরু, দেখো চিকন হয়ে গেছে, একটু চিকন করে দিতে পারো। হ্যাঁ তোমরা তো আমি বললাম যে বাসা বাড়িতে অবশ্যই সুন্দরভাবে আঁকবা, তোমাদের পেন্সিল কম্পাস নিয়ে এরপরে আঁকবা আর কি, ঠিক আছে? তাহলে দেখো এটা হলো গা তোমার অবতল লেন্স। কেন দেখো অবতল লেন্স, এখানে আমরা জোড়ার অংশটা জোড়া জোড়া দিলাম, এটা আমরা এখানে নিলাম, প্রধান অক্ষটা দিয়ে দিই, এটাকে আর একটু কাছাকাছি নিয়ে আসতে পারি তাহলে সুন্দর হবে। দেখো আলোক কেন্দ্র ওই আগের মতোই, আলোক কেন্দ্র তোমার চিহ্নিতকরণ করো, আর আলোক কেন্দ্র দিয়ে যেন সেটা তোমার কি হবে, আলোক কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা হলো কি প্রধান অক্ষ, এটা হলো আলোক কেন্দ্র, L1 হলো অবতল লেন্স। দেখো এখানেও যদি রশ্মি আবরিত হয় তাহলে কি হয়, এটা আরেক নাম হলো অপসারী। দেখো প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে তাহলে কি হবে, অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হবে, অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হবে। দেখো ছড়ায় পড়বে, অপসারী মানে ছড়িয়ে পড়া। দেখো এই যে দেখো অপসারী মানে কি ছড়িয়ে পড়া। তারপরে দেখো দেখো ছড়িয়ে পড়বে, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত রশ্মি প্রতিসরণের পর ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়াটাকে বলা হয় কি তোমার অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়, ছড়িয়ে পড়ে। এখন দেখো এটাকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হবে। দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এই যে দেখো এই নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে যে মনে হয়, হ্যাঁ এই নির্দিষ্ট বিন্দুটাই হলো প্রধান ফোকাস। দেখছো তাহলে দেখো আমরা আগে দেখছিলাম যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত রশ্মি উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে তোমার কি হয়, মিলিত হয়। আর অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত রশ্মি প্রতিসরণের পর কি করে, ছড়িয়ে পড়ে। আর একটা অর্থাৎ বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই নির্দিষ্ট বিন্দুটা কি তোমার প্রধান ফোকাস। দেখো তাহলে অবতল লেন্সটা কি, অবতল লেন্স তাহলে যেগুলিও লেন্সের তোমার কি মধ্যভাগ সরু কিন্তু প্রান্তভাগ মোটা। দেখো প্রান্তের দিক দিয়ে মোটা থাকবে আর মাঝখানে তোমার কি থাকবে, চিকন থাকবে, তাকে কি বলা হবে, তোমার অবতল লেন্স বলা হবে। তাহলে যে লেন্সের
প্রান্তভাগ মোটা কিন্তু মধ্যভাগ সরু, তাকে অবতল লেন্স বলে। তাহলে যে লেন্সের প্রান্তভাগ মোটা কিন্তু মধ্যভাগ সরু তাকে কি বলা হয়? অবতল লেন্স বলা হয়। তাহলে অবতল লেন্স তোমার দেখো যে L1 একটা অবতল লেন্স, যার দেখো প্রধান ফোকাস কি F, আর আলোক কেন্দ্র হলো O। আর আলোক কেন্দ্র থেকে দেখো যে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এটাকে R দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? R দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো আমরা যেটা পড়বো সেটা হলো লেন্সের ক্ষমতা। তাহলে লেন্সের ক্ষমতা কি? দেখো লেন্সের ক্ষমতা, আমরা যদি একটা উত্তল লেন্স আঁকি, হ্যাঁ দেখো এটা হলো প্রধান অক্ষ, এটা হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত রশ্মি প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে কি হবে? মিলিত হবে। দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। তাহলে দেখো এই যে মিলানোর ক্ষমতাটা কোন লেন্সের, ঠিক আছে, মিলানোর ক্ষমতা যত বেশি তার ক্ষমতা তত বেশি। তাহলে লেন্সের ক্ষমতা, হ্যাঁ দেখো এটা একটা সূত্র আছে, P = 1/f। দেখো ফোকাস দূরত্বের কি ব্যস্তানুপাতিক, ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। হ্যাঁ এটাকে উপযোজন ক্ষমতা বলা হয়, যে মেলানোর ক্ষমতা যার যত বেশি তার উপযোজন ক্ষমতাটা তত কি হবে? বেশি হবে। দেখো এখন এখানে F কি? F হলো ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্বটা কি? এই যে লেন্সের আলোক কেন্দ্র থেকে, দেখো লেন্সের আলোক কেন্দ্র থেকে এই যে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হবে কি তোমার? এই যে এই দূরত্বটা, ঠিক আছে, এই যে এই দূরত্বটা হলো ফোকাস দূরত্ব। এই দূরত্বটা কি বলো? ফোকাস দূরত্ব। লেন্সের আলোক কেন্দ্র হতে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে দেখো ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ কথাটাও আছে। বক্রতার ব্যাসার্ধ হলো যে এটা কিন্তু দুইটা বক্রতার ব্যাসার্ধ থাকবে লেন্সের ক্ষেত্রে, কারণ কি দুইটা গুলীয় পৃষ্ঠের অংশ বিশেষ আমরা নিয়েছিলাম। তাহলে দেখো এইদিকে একটা মানে থাকবে, হ্যাঁ এটা একটা মনে করো যে গুলীয় দর্পণ, এদিকে একটা গুলীয়, এই দুটো আমরা কি করছিলাম? পাশাপাশি জোড়া লাগিয়ে আমরা কি করেছি? একটা উত্তল লেন্স তৈরি করেছি। তাহলে উত্তল লেন্স বা লেন্সের ক্ষেত্রে আলোক বক্রতার কেন্দ্র হলো দুইটা, ফোকাসও দুইটা হবে। দেখো এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে। তারপরে দেখো তাহলে বক্রতার ব্যাসার্ধ হবে ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে F সমান কি? R/2। তাহলে দেখো ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কি? অর্ধেক। মনে করো বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকলো 40 সেন্টিমিটার, এই লেন্সের 40 সেন্টিমিটার। আর যেহেতু এটা দেখো মিলিত হয় একটা নির্দিষ্ট বিন্দুতে, সেই ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে এটা কি হবে? ধনাত্মক হবে। লেন্সের ক্ষেত্রে কি হবে? সেটা ধনাত্মক হবে। তাহলে +40 সেন্টিমিটার। আচ্ছা এখন দেখো তাহলে ক্ষমতার এককটা কি? লেন্সের ক্ষমতার একক কি? এটা যদি আমরা বের করতে চাই তাহলে F কি? ফোকাস দূরত্ব, আর P হলো পাওয়ার, পাওয়ার বা লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা, দেখো লেন্সের ক্ষমতা, ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক ফোকাস দূরত্বের বিপরীতে, আর ফোকাস দূরত্বের একক হলো মিটার। তার মানে 1/m। হ্যাঁ 1/m। ফোকাস দূরত্বকে আমরা এসআই এককটা নিব, এটা হলো 1/m বা মিটার। এটাকে বলা হয় ডায়াপ্টার। কি বলা হয়? ডায়াপ্টার, বা শুধু ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লেন্সের ক্ষমতা, তাহলে লেন্সের ক্ষমতা +5D বলতে কি বোঝো? ঠিক আছে, +5D বলতে বুঝবা যে এটা অবশ্যই উত্তল লেন্স। আর লেন্সের ক্ষমতা -5D বলতে কি বোঝো? ঠিক আছে, তাহলে দেখো 5D, আমরা দেখো যদি আমরা জানি তাহলে এই লেন্স 5D +5D বলতে বুঝলা যে এটা হলো, বুঝতেই পারতেছো এটা হলো উত্তল লেন্স। প্লাস থাকলে এটা কি হবে? বা ধনাত্মক চিহ্ন থাকলে এটা হলো উত্তল লেন্স, আর ঋণাত্মক চিহ্ন থাকলে সেটা হবে অবতল লেন্স। আচ্ছা এখন দেখো আমরা তাহলে এই সমীকরণটা যদি ব্যবহার করি তাহলে F সমান কি দাঁড়ালো? 1/P।
তাহলে 1/5, তাহলে 1/5 মানে কত বলো? 0.2, এত কি মিটার? 5d না, d তো হলো মানে 1/m, তাহলে m যদি উপরে ওঠে তাহলে কি হলো? মিটার। তাহলে এখন 0.2 মিটার মানে কি? 20 সেন্টিমিটার। দেখো, তার মানে কি দাঁড়ালো যে লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, ঠিক আছে, 5d বলতে বোঝায় এটা উত্তর লেন্স, আর এই লেন্সের ফোকাস দূরত্ব কত? 20 সেন্টিমিটার। তোমরা কিন্তু এটা বের করে দিতে পারো। তাহলে তোমার 2 নম্বরে যে কোশ্চেনটা, প্লাস 5d বা 5 বুঝো লেন্সের ক্ষমতা 5 ডায়োপ্টার বলতে কি বুঝো, তাহলে কিন্তু আমরা এই সমীকরণের সাহায্যে আমরা করতে পারি। বুঝতে পারছো যে p সমান 1/f, তাহলে f সমান কি হবে? 1/p। আমরা এক করে নিয়ে গেলাম, একান্তরকরণ করে নিয়ে গেলাম, এদিকে f নিয়ে আসলাম, এদিকে p নিয়ে গেলাম, হ্যাঁ, ইন্টারচেঞ্জ করলাম, তাহলে p এর মানটা বসায় দিলাম প্লাস 5d। আর মাইনাসের ক্ষেত্রে সেখানে আর কি ফোকাস দূরত্বটাও কি হবে? ঋণাত্মক হবে। তাহলে আমরা সেখানে ফোকাস দূরত্বটা শুধু কি দেবো? মাইনাস দেবো, যেটা ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, কিন্তু এটা লেন্সটা কি? অবতল লেন্স। এখন দেখো, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বটা কি? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কি? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, এটা আগে তুমি সংজ্ঞাটা বুঝো, যে যে দূরত্ব পর্যন্ত আমাদের চোখ, ধরো একটা চোখের সামনে একটা আমরা খাতা নিয়ে আসলাম বা একটা বই নিয়ে আসলাম, এখন দেখো এখানে বইয়ের মধ্যে কি থাকে? পড়া থাকে, লেখা থাকে। এই লেখাগুলো আমরা যে দূরত্ব পর্যন্ত আমরা বিনা কষ্টে দেখতে পাই, আমাদের চোখ যে দূরত্ব পর্যন্ত বিনা কষ্টে দেখতে পাই। দেখো, একবার কাছে নিলে কিন্তু ভালো দেখবে না, ঝাপসা দেখা যাবে, ঝাপসা দেখা যাবে, এরকম কাছে নিলে ঝাপসা দেখা যাবে। যে দূরত্ব পর্যন্ত চোখ বিনা কষ্টে দেখতে পাই, সেটাই হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। এখন এটা বয়স ভেদে, হ্যাঁ, বিভিন্ন মানুষের বিভিন্ন হয়, কিন্তু স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ধরা হয়েছে, হ্যাঁ, পূর্ণবয়স্ক একজন মানুষের জন্য 25 সেন্টিমিটার। কত? 25 সেন্টিমিটার। দেখো, তোমার মানে চোখের যে আছে এখান থেকে 25 সেন্টিমিটার দূরে দেখো, হ্যাঁ, বা চোখের মাঝে লেন্সটা থাকে, এটা কি? উত্তল লেন্স। জানো কিনা, চোখে যে লেন্সটা আমাদের আছে সেটা হলো উত্তল লেন্স। চক্ষু লেন্স কি তাহলে? উত্তল লেন্স। এখন দেখো, তাহলে আমরা যদি তোমার চোখের সামনে কোনো মানে বই বা, হ্যাঁ, আমরা ধর্মগ্রন্থ, হ্যাঁ, অনেকে আমরা পড়ি, তাহলে এটা 25 সেন্টিমিটার দূরে রেখে পড়লে আমাদের চোখে কি হবে না? কোনো কষ্ট হবে না, চোখের কোনো কি হবে না, মানে সমস্যা মানে আমরা ফিল করব না। তাহলে সেটা হলো তোমার, সেটাই হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। শিশু বাচ্চা তাদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। 5 সেন্টিমিটার। দেখো, তাহলে তাদের ফোকাস দূরত্ব কত? 5 সেন্টিমিটার। আর আমাদের ক্ষেত্রে সেটা হলো 25 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। আর স্পষ্ট দৃষ্টির তোমার তাহলে কত দূর পর্যন্ত আমরা দেখতে পারবো? দেখো, আমাদের চোখ যত দূর মানে এটা হলো অসীম, মানে চোখের এটা হলো দূরবিন্দু। তাহলে দূরবিন্দুটা কি হবে? অসীম। মানে আমাদের চোখ যত দূর দেখতে পারে, যত দূর তাকাও, ঠিক আছে, তোমার সামনে যদি একটা বিল্ডিং দেখো, এটা দেখলা, অথবা আবার দেখো যে এটার পরে যদি আরো বিল্ডিং থাকে, এটা দেখতে পারতেছো, হ্যাঁ, তোমার মানে দিগন্ত পর্যন্ত বিস্তৃত তোমার, মানে এটাকে বলা হয় অসীম বলা হয়। দূরবিন্দু হলো অসীম। তাহলে চোখের যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব সেটা হলো 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার বলতে কি বোঝো? যে এখানে বিনা শ্রান্তিতে, মানে বিনা কষ্টে আমাদের চোখ যে দূরত্ব পর্যন্ত বস্তুটা দেখতে পায়, সেটাই হলো তোমার কি? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। এখন এই যে এই দূরত্ব, যারা 25 সেন্টিমিটার দূরত্বে, হ্যাঁ, তুমি 25 সেন্টিমিটার না আরো কাছে 15 সেন্টিমিটার দূরে মানে কাছে জিনিস দেখতে পাচ্ছ, তোমার স্বাভাবিক স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ছিল কত? 25 সেন্টিমিটার। হ্যাঁ, তুমি 15 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার দূরত্বে দেখতে পারতেছো, তাহলে তুমি কিন্তু কাছের জিনিস দেখতে পাচ্ছ। বা অনেকে আছে দেখবা যে তোমাদের সহপাঠী যারা আছে, অনেকে চশমা ব্যবহার করে বা চোখে চশমা ব্যবহার করে, দেখেছো না? তো চশমা ব্যবহার করে কেন? কারণ সে পিছনের বেঞ্চে বসলে, হ্যাঁ, সামনে বেঞ্চে বসলে হয়তো দেখতে পারে, আবার অনেকে সামনে বেঞ্চে বসেও দেখতে পারে না, মানে তাদের চোখে এতই সমস্যা, সে কাছের জিনিস দেখতে পারে, কিন্তু সে তোমার কি করে না, একটা নির্দিষ্ট দূরত্ব মতো পরে আর দেখে না, মানে তার দূরবিন্দুরা কি হয়ে যায়, তোমার মানে দূরবিন্দুরা অসীমের পরিবর্তে একটা নির্দিষ্ট বিন্দু হয়ে যায়। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো যে চোখে মানে ত্রুটি দেখা দেয়। ঠিক আছে, আরেকটা হলো যে অনেকে আছে দেখবা, তোমাদের দাদা দাদি বা নানা নানু থাকে, ওনারা কি করে, কোরআন শরীফ পরে একটু দূরে নিয়ে পড়ে, দেখবা তারা কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস তোমার কি করে, একটু দূরে নিয়ে দেখতে হয়। তাদের ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার থাকে না, কত হয়ে যায়, আর চেয়ে বেশি হয়ে যায়, 30, 35, 40 এরকম হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই যে দেখো, তাহলে দুই ধরনের সমস্যা আমরা দেখতে পারতেছি চোখের।
একটা হলো যে হ্রস্ব দৃষ্টি ত্রুটি। তাহলে চোখের ত্রুটিটা কি? চোখের ত্রুটি হলো যে যে ধরো চোখ, হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় 25 সেন্টিমিটার কাছের বস্তু দেখে, আর দূরবিন্দু হলো অসীম, কিন্তু এই সীমার মধ্যে যখন দেখবে না, ঠিক আছে, এই সীমার মধ্যে কেউ কম দেখবে, কেউ কাছের বস্তু দেখতে পায়, কেউ দূরের বস্তু দেখতে পায়, এই এর উপর ভিত্তি করে চোখের ত্রুটিটা হলো দুই ধরনের। একটা হলো হ্রস্ব দৃষ্টি ত্রুটি, একটা হলো হ্রস্ব দৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া। এটাকে বলা হয় মায়োপিয়া বা শর্ট সাইডনেস। তোমার বই দেওয়া আছে শর্ট সাইডনেস, তোমরা বইটা অবশ্যই পড়বা ভালোভাবে, হ্যাঁ, শর্ট সাইডনেস। আর একটা হলো তোমার দীর্ঘ দৃষ্টি ত্রুটি, দীর্ঘ দৃষ্টি ত্রুটি। দেখো তাহলে হ্রস্ব দৃষ্টি ত্রুটিটা কি? যে চোখ দেখো কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। দেখো কাছের জিনিস সে দেখতে পারে কিন্তু দূরের জিনিস দেখতে পায় না, সেটাই হলো হ্রস্ব দৃষ্টি ত্রুটি। তোমার বলতে পারো সাইডে আবার কেমন, যে দূরের জিনিস দেখতে পায় না তো দীর্ঘ দৃষ্টি ত্রুটি হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু বিপরীত। ভালো করে বুঝতে হবে যে আমাদের যে স্পষ্ট দৃষ্টির বা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বটা কি? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। এখন আমি আরো কাছে জিনিস দেখতে পাই, মানে আমার কাছে জিনিস, আমি একটা বই একবার কাছে নেই, আমার কিন্তু এই স্বাভাবিক চোখ এখানে দেখতে একটু কষ্ট হবে, কিন্তু তোমার এই হ্রস্ব দৃষ্টি ত্রুটির ফলে তোমার কিন্তু এই সমস্যাটা হচ্ছে না, তুমি একবার কাছে নিয়ে দেখতে পাচ্ছ, মানে তোমার ফোকাস দূরত্ব কমে গেল, ঠিক আছে। মানে তোমার যে চোখের যে লেন্স আছে, এই লেন্সের কি হয়? অভিসারী ক্ষমতাটা বেড়ে যায়, হ্যাঁ, চোখের লেন্সের অভিসারী ক্ষমতাটা বেড়ে যায়। তাহলে দেখো আমরা যদি এই হ্রস্ব দৃষ্টি ত্রুটিটা নিয়ে আলোচনা করি, তাহলে দেখো এটা আমরা একটা, মনে করো যে আমাদের চোখের লেন্সটা কি? আমাদের চোখের লেন্সটা কি? এই যে একটা উত্তল লেন্স। আমার চোখে কি থাকে? উত্তল লেন্স থাকে। তোমরা আমার সাথে অবশ্যই সুন্দর করে আঁকবা। এটা হলো চোখের একটা মানে তোমাদের রেটিনা। এটা হলো কি? চোখের রেটিনা। যে আমাদের চোখের রেটিনাটা হলো এখানে। এখন দেখো লেন্সের সামনে থাকে কি? কর্নিয়া। আর লেন্সের পিছনে থাকে তোমার রেটিনা। দেখো লেন্সের সামনে থাকে কর্নিয়া, তাহলে দেখো এখানে একটা কর্নিয়া। দেখো এখন এটা কি? চক্ষু লেন্স। কি লেন্স এটা? চক্ষু লেন্স। এটা কি ধরনের? উত্তল লেন্স। খেয়াল করো বিষয়টা। এখন এই উত্তল লেন্স এখান থেকে একটা, মনে করো যে আলোক রশ্মি আসতেছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসতেছে, একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দেখতে পাওয়া আর কি। তাহলে দেখো এই যে আমরা যদি একটা নির্দিষ্ট বিন্দু নেই, এখান থেকে একটা রশ্মি যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে একটা রশ্মি যাচ্ছে, তাহলে দেখো এটা তোমার কি হবে? মিলিত হওয়ার কথা ছিল রেটিনাই, কিন্তু এর আগেই মিলিত হয়ে যাবে। দেখো তাহলে এইখানে ইমেজটা তৈরি হচ্ছে। দেখো যে আমাদের যে মানে অভিসারী ক্ষমতাটা, মানে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেছে। দেখো অক্ষিগোলকের ব্যাসার্ধটা কি করছে? বেড়ে গেছে। তাহলে এটা যে হ্রস্ব দৃষ্টি ত্রুটি কেন হলো? যে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত সে দূরত্ব দেখতে পায়, এবং সে মনে করো তার কি যে মানে মিলানোর যে ক্ষমতা বা অভিসারী ক্ষমতাটা তোমার কি করছে? চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতাটা বেড়ে গেছে। আচ্ছা, তাহলে এই অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার ফলে তাহলে আমরা চোখের যে মানে হ্রস্ব দৃষ্টি ত্রুটি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তাকে বলা হয় কি? তাকে বলা হয় যে চোখ তোমার কি করবে? কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না, তাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া, শর্ট সাইডনেস। আচ্ছা, এখন কেন? যে একটা নির্দিষ্ট দূরত্ব মতো দেখে। এবং দেখো তোমার যখন রেটিনায় তোমার প্রতিবিম্ব গঠিত হওয়ার কথা, কিন্তু এটা না হয়ে কোথায় মানে প্রতিবিম্ব গঠিত হলো? তোমার রেটিনার সামনে, মানে আগেই মিলিত হয়ে গেল। এজন্য সে তোমার কি করে? বেশি কাছের বস্তুটা দেখতে পায়, তার অভিসারী ক্ষমতা বেড়ে গেছে। হ্যাঁ, বুঝো তো, অভিসারিত মিলানোর ক্ষমতাটা বেড়ে গেছে। তাহলে আমরা এটাকে দূরীভূত করতে চাই, মানে চোখের ত্রুটি এটা দূরীভূত করতে চাইলে আমরা কি করব? আবার একটা দেখো এখানে আমরা এই চোখের ত্রুটি দূরীভূত করার জন্য আমরা কি করব জানো? আমরা দেখো এখানে আমরা একটা অবতল লেন্স ব্যবহার করব। এখানে একটা অবতল লেন্স। অবতল লেন্স কি? অভিসারী ক্ষমতা কমাইতে পারে। আমরা জানি যে অপসারী করার ক্ষমতা আছে। তাহলে তাকে কি করবে? এই যে তার নির্দিষ্ট, এই যে মানে একটা নির্দিষ্ট বিন্দু ছিল, এখানে এম বিন্দু মনে করি নির্দিষ্ট বিন্দু ছিল, এখন সেই নির্দিষ্ট বিন্দু পরিবর্তে আমরা কি করতে চাই? অসীম দূরত্ব থেকে দেখতে চাই। হ্যাঁ, আর আমাদের প্রতিবিম্বটা কোথায়? রেটিনাই আমরা কি দেখতে চাই। দেখো প্রতিবিম্বটা রেটিনাই মিলিত হবে। তাহলে দেখো আমরা কি ব্যবহার করব? এখানে একটা অবতল লেন্স ব্যবহার করব। তাহলে অবতল লেন্স, দেখো অনেকে বলে যে তোমার লেন্সের ক্ষমতা কত?
হ্যাঁ বলে যে -5, -2.5 বা -1.75 বা -1.5, হ্যাঁ তাহলে বুঝবা মাইনাস যদি বলে, হ্যাঁ তাহলে অবশ্যই এটা কি তোমার অবতল লেন্স। এবং তার সমস্যাটা হলো হ্রস্ব দৃষ্টি ত্রুটি, মানে সে কি করে কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখে না। যেমন তোমাদের অনেক সহপাঠী আছে যে পিছনে বেঞ্চে বসলে সে বোর্ডে কি লিখতেছে এটা দেখে না, কারণ সে একটা নির্দিষ্ট দূরত্ব একটু আগে আসতে দেখে, হ্যাঁ কাছাকাছি যদি সামনে বেঞ্চে বসে তাহলে দেখতে পারে, কারণ তখন হয়তো বা যে সে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দেখতে পায়। তাহলে আমরা এই সমস্যা দূরীভূত করার জন্য আমরা যে চশমাটা ব্যবহার করব সেটা হলো অবতল লেন্সের একটা চশমা ব্যবহার করব। এখন দেখো আমরা যদি দীর্ঘ দৃষ্টি ত্রুটি নিয়ে আলোচনা করি, তাহলে দীর্ঘ দৃষ্টি ত্রুটিটা কি? দীর্ঘ দৃষ্টি ত্রুটি দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া। হ্যাঁ হাইপারমেট্রোপিয়া, তাহলে দেখো এটা হলো যে চোখ তোমার কি করে না, যে চোখ তোমার কাছের জিনিস দেখতে পায় না কিন্তু দূরের জিনিস দেখতে পায়, সেটাই হলো দীর্ঘ দৃষ্টি ত্রুটি। কাছের জিনিস বলতে কি তার সে আমাদের স্পষ্ট দর্শন 25 সেন্টিমিটার, সে 25 সেন্টিমিটার দূরত্বে বস্তু দেখতে পায় না, সে একটু দূরে নিয়ে দেখে দেখো এইভাবে পড়তেছে, হ্যাঁ টিকিও আছে এইভাবে পড়তেছে, হ্যাঁ এটা এরকম হয়। তাহলে এটা হলো দীর্ঘ দৃষ্টি ত্রুটি। এখন দেখো এই দীর্ঘ দৃষ্টি ত্রুটি কিভাবে সৃষ্টি হয় আমরা দেখি। যে মনে করো আমাদের যে চক্ষু লেন্স এটা কি উত্তল লেন্স, হ্যাঁ তোমরা অবশ্য সুন্দর করে আঁকবা, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে সামনে থেকে কি কর্নিয়া, হ্যাঁ কর্নিয়া। এখন দেখো তাহলে একটা রশ্মি, ঠিক আছে দেখো সে কি করে তোমার তার ক্ষেত্রে হয় এরকম যে নির্দিষ্ট বিন্দু থেকে আসতেছে, সেটা দেখো অভিসারী ক্ষমতা কমে গেছে। দেখো এই যে আমার তো রেটিনায় হওয়ার কথা ছিল প্রতিবিম্বটা, প্রতিবিম্বটা কোথায় চলে গেল তোমার এটার তোমার কি অভিসারী ক্ষমতা কমে যায়। অভিসারী ক্ষমতা কমে গেলে কি হয় দেখো প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয় না, হয়ে এর পিছনে চলে যায়। তাই সে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি করে না, মানে স্পষ্টদৃষ্টি যে ন্যূনতম দূরত্ব আছে সেখানে বস্তুটা দেখতে পায় না, একটু মানে দূরে নিলে অনাবার ওটা একটু স্বাভাবিক হয় সেভাবে দেখতে পারে। হ্যাঁ মানে ধরো 25 সেন্টিমিটার তো মানে দেখে না, তাহলে একটু 35 সেন্টিমিটার বা 40 সেন্টিমিটার এরকম হইতে পারে, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার কি দীর্ঘ দৃষ্টি ত্রুটি। দূরে জিনিস দেখতে সমস্যা নাই, দূরে দেখতে পারে, কিন্তু মানে সে যে তার যে মানে একটা নির্দিষ্ট স্পষ্ট ন্যূনতম দূরত্ব সেটা কিন্তু উনি দেখতে পারে না। তাহলে এই যে এই ত্রুটি, এই ত্রুটিটা কেন হয় দুইটা কারণ অবশ্যই দিবা। যেমন এক নাম আমরা কি দিছিলাম যে প্রথম যে হ্রস্ব দৃষ্টি ত্রুটির কি কারণ দিছিলাম, এক নম্বর কারণ দিছিলাম যে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে, হ্যাঁ বা ফোকাস দূরত্ব বৃদ্ধি পেলে। ওখানে ফোকাস দূরত্বটা তোমার কি হয়েছিল, হ্যাঁ বৃদ্ধি পেয়েছিল। আর এখানে ফোকাস দূরত্বটা তোমার কি হবে দেখো, আমরা যদি দীর্ঘ দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে দেখি, এখানে দেখো এটা তো লেন্স ঠিক না, সেই ক্ষেত্রে তোমার কি হবে অভিসারী ক্ষমতাটা কি করবে কমে যাবে। তাহলে অক্ষিগোলকের ব্যাসার্ধটা তোমার কি হয়ে যাবে কমে যাবে। আর আগে অক্ষিগোলকের ব্যাসার্ধ কি পাইছিল বৃদ্ধি পাইছিল। তাহলে এখন দেখো এই ত্রুটিটাকে অপসারণ করার জন্য, এই ত্রুটি অপসারণ করার জন্য আমরা এখানে আরেকটা উত্তল লেন্স ব্যবহার করব। তাহলে দেখো এখানে আমরা কি করব আরেকটা উত্তল লেন্স ব্যবহার করব। এটা আমার চক্ষু লেন্স, ঠিক আছে, এটা চোখ, এর সামনে আছে তোমার কি, এর সামনে আছে রেটিনা। দেখো তাহলে এখন দেখো এখানে যদি আমরা কি করি নির্দিষ্ট বিন্দু থেকে তো আসতেছিল, ঠিক আছে, এখন আমার এই নির্দিষ্ট বিন্দুটা থাকবে না, ঠিক আছে। আমাদের এই যে রেটিনায় আমরা কি করতে চাই, রেটিনায় এটা মিলিত করতে চাই। তাহলে দেখো রেটিনায় যদি মিলাতে চাই তাহলে আমরা কি করব এখানে একটা উত্তল লেন্সের চশমা ব্যবহার করব। হ্যাঁ উত্তল লেন্সের চশমা ব্যবহার করব। তাহলে উত্তল লেন্স কি করে অভিসারী ক্ষমতা বাড়ায় দেয়। তাহলে এই যে অভিসারী ক্ষমতা বেড়ে গেল, এখানে অভিসারী ক্ষমতা কমে গেছিল, এখন অভিসারী ক্ষমতাটা কি করবে বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে অভিসারী ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে তোমার এই দাও নির্দিষ্ট বিন্দু পরিবর্তে সে কি করতেছে, মানে তার চোখটা কি হয়ে গেল স্বাভাবিক দূরত্ব মতো দেখতে পাচ্ছে। তাহলে এটা কে করতেছে, এটা হলো উত্তল লেন্স করতেছে। তাহলে কি আজকে যে চোখের ত্রুটি এবং চোখের ত্রুটি প্রতিকার করার যে আমাদের পদ্ধতি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে তোমাদের বইয়ে। হ্যাঁ ওই পঞ্চম অধ্যায়টা খুলে দেখো, পিছনে এই দুইটা ত্রুটি সম্পর্কে আলোচনা করা আছে এবং আলোচনা অনেক অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা আছে। ওভাবে লেখলে চলবে। হ্যাঁ তোমরা ওইখান থেকে তোমরা অবশ্যই মানে এটা আত্মস্থ করবে, মুখস্থ তো করবেই, মুখস্থ করে আত্মস্থ করতে হবে, যেটা সারা জীবন কাজে লাগে, যাতে মনে থাকে। যে কোনো একটা মনে রাখো তাহলে আরেকটা এমনিতেই লিখতে পারবা। যেমন ধরো দীর্ঘ হ্রস্ব দৃষ্টি ত্রুটি দুইটা কারণ মনে রাখো, তাহলে দীর্ঘ দৃষ্টি ত্রুটি এর উল্টাটা হবে, ঠিক আছে।
আর তোমার দীর্ঘদৃষ্টি দূরীকরণের জন্য কি করা হয়, উত্তল লেন্সের চশমা ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন দাদা দাদু নানা নানি, অনেকে ছোটদেরও হইতে পারে, কিন্তু বয়স্কদেরই এই সমস্যাটা বেশি হয়, যারা তোমার কি করে এই উত্তল লেন্সটা ব্যবহার করে। ঠিক আছে, উত্তল লেন্সের চশমা ব্যবহার করে, চশমা এটা দেখবা উত্তল লেন্সের চশমা ব্যবহার করতেছে। ঠিক আছে, আচ্ছা, আর এই চোখের যাতে সমস্যা না হয়, ঠিক আছে, এই জন্য ছোট মাছ খেতে হবে। তোমার পিছনে দেওয়া আছে যে চোখের এই ত্রুটিগুলো যাতে বা চোখের সমস্যা যাতে না হয়, সেজন্য কি কি করা লাগবে বা কি কি করা যায় চোখের সমস্যা মানে দূরবীর যাতে না হয়, তাহলে হচ্ছে ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, হ্যাঁ, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে, রাত কানা হয়ে যায় অনেক সময়, রাতে চোখে দেখে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে হবে, বিভিন্ন ফলমূল শাকসবজি, হ্যাঁ, তারপরে চোখ পরিষ্কার করতে হবে, হ্যাঁ, ময়লা হাতে তোমার কি করা যাবে না, চোখ ধরা যাবে না। বুঝতে পারছো, বাসা বাড়িতে ফেরার পর অবশ্যই আগে হাত ভালোভাবে ধুতে হবে, যেটা এখন করোনার জন্য তোমরা জানো যে বারবার হাত ধুতে বলতেছে, হ্যাঁ, তাও কি 20 সেকেন্ড যাবত কিন্তু হাত ধুতে হবে। হ্যাঁ, আর নিরাপদ দূরত্ব হলো যে সোশ্যাল যে ডিস্টেন্সিং বা সামাজিক যে দূরত্ব, সেটা হলো 3 ফুট। দেখো 3 ফুট, তো আমরা যে বাঙালিরা আমরা কিন্তু এই দূরত্বটা মেনে চলতেছি না, এই জন্য আমাদের সমস্যা বেশি ধারণ করতেছে। আল্লাহ না করো প্রকট আকার যাতে ধারণ না করে, তোমরা সচেতন হলে তোমরাও কি করো, তোমাদের বাবা মাকেও তোমরা সচেতন করতে পারবা। তোমরা বারবার অবশ্যই 20 সেকেন্ড যাবত হাত ধোবা, আর হাত না ধুয়ে অবশ্যই চোখ পরিষ্কার হতে যাবা না। সকালবেলা উঠেই চোখে ভালোভাবে পানি তারপরে হয়েছে তোমার দিয়ে তার চোখ পরিষ্কার করবে, হাত আগে ধুতে হবে অবশ্যই 20 সেকেন্ড যাবত। তোমাদের যে হ্যান্ড ওয়াশ আছে বা সাবান আছে, এগুলো দ্বারা পরিষ্কার করবে। পরিষ্কার করার পর তোমরা অবশ্যই তোমার কি চোখ পরিষ্কার রাখবা। ঠিক আছে, তাহলে নিয়মিত চোখ পরিষ্কার করতে হবে। চোখে কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এমনিতে কোনো তোমরা কি করবা না, ব্যবহার মানে অন্য কোনো মেডিসিন তোমরা আগেই ব্যবহার করবা না। ঠিক আছে, কারণ চোখ একটা সেন্সিটিভ জিনিস, চোখ না থাকলে তোমরা চোখ বন্ধ করে দেখো কিছুই দেখতে পারবা না, অন্ধকার, সবই অন্ধকার। ঠিক আছে, আমরা অবশ্যই চোখের যত্ন নিব, একটা মূল্যবান জিনিস। ঠিক আছে, এই বলে আর সবাই করোনাকালীন সময় বেশি বেশি হাত দো, মানে বারবার হাত দেবা। বাসা বাড়ি বেরোতে মানে বাসার যদি বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, গ্লাস ব্যবহার করবা। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করি। এই শুভকামনাই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।